ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে গোপন চুক্তি, বিএনপির ফাঁস হতে রাজনৈতিক অঙ্গনে শুরু তীব্র বিতর্ক সমালোচনা। জানাবো জামায়াতের সঙ্গে জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে প্ররোচনা দেওয়া ইনুর রায় যে কোনো দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশে হাওড় অঞ্চলে ধান পানির নিচে তলিয়ে গেছে। যদিও ধান মার্কা বাংলাদেশের ক্ষমতায় আছে, কিন্তু ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক হয়ে পড়েছে। তিনি বলেন, প্রায়োগিক অর্থে ধান কেন্দ্রিক ব্যবসায়ী সিন্ডিকেট যারা রয়েছে তাদের পুনর্বাসনের দায়িত্বে প্রধানমন্ত্রী। এখন গুলশানে যারা ব্যবসায়ী তাদের কাছে টাকা আছে, হাওয়া ভবনে যাদের সঙ্গে যোগাযোগ ছিল তাদের কাছে চলে গেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মাওলানা ভাসানী দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ, অবশ্য সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী বাংলাদেশের কৃষি নির্ভর রাজনীতির সূচনা করেছিলেন। যদি তার এই মার্কাটা ওনার কাছে থাকতো, আজকে ধান মার্কা পানির নিচে তলিয়ে যেত না। ধান মার্কা বাংলাদেশের ক্ষমতায় থাকলেও কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। এখন ধানের রাজনীতি বগুড়া থেকে গুলশানে চলে এসেছে। গুলশানে ব্যবসায়ী প্রভাবশালী গোষ্ঠীর কাছেই সে ক্ষমতা ও অর্থ চলে গেছে। তিনি বলেন, কৃষি দেশের জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ অংশ। শুধু অস্ত্র বা সামরিক শক্তি জাতীয় নিরাপত্তার বিষয় নয়। কৃষিখাত অস্থিতিশীল হলে এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী ও কৃষক শ্রেণীর মানুষ। তাদের আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল অর্থনৈতিক সংস্কার ও বৈষম্য দূর করা। এ কারণে দেশের জাতীয় নিরাপত্তার বড় অংশ জুড়ে কৃষি ব্যবস্থার স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে গোপন চুক্তি, বিএনপির ফাঁস হতে রাজনৈতিক অঙ্গনে শুরু তীব্র বিতর্ক সমালোচনা। নির্বাচনে বিপুল জয়ের পর ক্ষমতায় বসা বিএনপি সরকারকে নিয়ে নতুন করে উত্তেজনার ঝড় বইছে বাংলাদেশের রাজনীতিতে। জামায়াত ইসলামী সহ বিরোধীদের দাবি, ক্ষমতায় টিকে থাকতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছে। 3 শর্তে নাকি আত্মসমর্পণ করা হয়েছে। খবরটি ফাঁস হওয়ার পর থেকেই সংসদ, রাজপথ ও সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক, পাল্টা আক্রমণ আর সমালোচনার আগুন জ্বলে উঠছে। সরকার একে পুরনো মিথ্যা অপপ্রচার বলে উড়িয়ে দিলেও জনমনে প্রশ্নের ঝড়। সার্বভৌমত্ব কি বিকে গেল, নাকি এটা ক্ষমতা টিকিয়ে রাখার চক্রান্ত? জামায়াত ইসলামী নেতারা সম্প্রতি কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় সমাবেশে এই অভিযোগ আবারও সামনে এনেছেন। তাদের দাবি, ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে তারেক রহমান ভারতের সঙ্গে 3টি মূল শর্তে বোঝাপড়া করেছেন। ক্ষমতায় টিকে থাকার নিশ্চয়তা, সীমান্ত ও পানি ইস্যুতে নমনীয়তা এবং অর্থনৈতিক সুবিধার বিনিময়ে ভারত বিরোধী রেট্রিক কমানো। জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পেছনে দিল্লির সবুজ সংকেত ছিল। এখন ক্ষমতায় বসে বিএনপি সেই চুক্তি বাস্তবায়ন করছে। বাংলাদেশ আবার ভারতের প্রভাবের ফাঁদে পড়েছে। সরকারি দলের মুখপাত্র মাহাদি আমিন ঢাকার সংবাদ সম্মেলনে বলেন, এটা জামায়াতের হতাশাজনক অপকৌশল। নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি। কোনো গোপন চুক্তির প্রমাণ নেই, থাকবেও না। আমাদের রাজনীতি বাংলাদেশপন্থী সার্বভৌমত্ব রক্ষাই মূল লক্ষ্য। তিনি তিস্তা পদ্মা ইস্যুতে বিএনপির অতীত অবস্থান তুলে ধরে বলেন, আওয়ামী লীগের আমলে যে গোলামী চুক্তি হয়েছে তার বিরোধিতা করেছে বিএনপি। বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলছে বলে দাবি করেন তিনি। তবে এই অস্বীকার অনেকের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। নির্বাচনের পর তারেক রহমানের সরকার গঠন, মোদির অভিনন্দন বার্তা এবং দ্রুত সম্পর্ক উন্নয়ন উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির ল্যান্ডস্লাইড জয়ের পেছনে ভারতের সঙ্গে বোঝাপড়া থাকতে পারে। সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক সুবিধার বিনিময়ে ভারত বিরোধী স্লোগান কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ। জামায়াত ইসলামী তো বটে, অন্যান্য বিরোধী গ্রুপও মাঠে নেমেছে। আওয়ামী লীগের অবশিষ্ট নেতারা বলছেন, বিএনপি সবসময় ভারত বিরোধী কথা বলে ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় গিয়ে চুক্তি করে। এটা জনগণের সঙ্গে প্রতারণা। ছাত্র যুব সংগঠনগুলো রাস্তায় বিক্ষোভে ডাক দিয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থকরা জামায়াতকে মৌলবাদী বলে পাল্টা আক্রমণ করছে। সংসদে বিতর্ক চলছে। বিরোধী দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চুক্তির বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছে। সরকার বলছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং দেশের অর্থনৈতিক ও কূটনীতির সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রতিবেশীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি অভিযোগ সত্য হয় তাহলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, আর যদি মিথ্যা হয় তাহলে বিরোধীদের এই অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে। এই বিতর্ক শুধু দলীয় লড়াই নয়, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক স্বার্থ নিয়ে প্রশ্ন। জনগণ এখন প্রমাণ চায়, সরকারকে স্বচ্ছতা দেখাতে পারবে নাকি বিতর্ক আরও তীব্র হবে। জামায়াতের সঙ্গে জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম।
জামায়াতের সঙ্গে জোটে থাকা নেতাদের ব্যাপারে কঠোর হচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনে জোটে যাওয়ার কারণ জানতে 7 সদস্যের কমিটি করেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী। কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গড়ে ওঠা অরাজনৈতিক সংগঠন হলেও হেফাজতের অনেক নেতাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত। গুঞ্জন আছে হেফাজতের নেতাদের জামায়াত থেকে দূরে রাখতে কঠোর অবস্থান হেফাজত আমিরের। তাহলে কি ভাঙনের মুখে পড়ছে ইসলামপন্থীদের বৃহৎ এই সংগঠনটি? আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে 2013 সালের 5 ও 6 মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে লাখো মানুষের জামায়াত শাসকদের বুকে ঠুকে দেয় ক্ষোভের পেরেক। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোশনালে পড়ে হেফাজত। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা হামলা ভয়ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর জুলাই রাজপথ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন ভিন্ন জোটে অংশ নেয় সংগঠনটি নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতা নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। জামায়াত জোটে থাকা 4টি রাজনৈতিক দলে হেফাজতের উপদেষ্টা নায়েবে আমির, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতারা রয়েছেন। এ নিয়ে তখন থেকে টানাপোড়েন চলছিল সংগঠনটির ভেতরে। গত 18 এপ্রিল সামগ্রিক বিষয় নিয়ে হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা। বৈঠকের সিদ্ধান্ত হয় জামাতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেওয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা 4টি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে, যার ভিত্তিতে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। এমন খবর চাউর হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজতের ভাঙ্গন। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ কয়েকজন নেতা। মামুনুল হক বলেন, আমরা যারা 11 দলীয় নির্বাচনে ঐক্য ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি সেসব নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছেন হেফাজতের কার্যকারিতা নষ্ট করার জন্য। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, অরাজনৈতিক সংগঠনের রাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিতই না। হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, তিনি বয়োবৃদ্ধ মানুষ, তাকে যে কোনো কথা বললেই তিনি তা বলে দেন। এদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ বলেন, সংগঠনের সাথে জামায়াতের বিশ্বাসগত কিছু বিষয় আছে, নীতিগত কিছু বিষয় আছে, এগুলো নিয়ে সামান্য কিছু দূরত্ব আছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিগত নির্বাচনে বিভিন্ন দল বিভিন্ন অ্যালায়েন্স করেছে, জোট করেছে। আমরা সবাইকে সমন্বয় করে হেফাজত আমিরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছে। হেফাজতের মধ্যকার টানাপোড়েন বিষয়ক আলোচনাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অতি কথন বলে জানান কেউ কেউ। এ নিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে দলকে বিভক্ত করার জন্য। হেফাজতের শক্তিকে যারা ভয় করে আমরা মনে করি তাদের ওই উস্কানিতে মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছেন। হাসিনাকে প্ররোচনা দেওয়া ইনুর রায় যে কোনো দিন। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হবে। রাষ্ট্র আসামি পক্ষের দীর্ঘ যুক্তি তর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর আদেশ দেন। রাষ্ট্রপক্ষ ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে আদালতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে আসামি পক্ষ তার খালাস চেয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ। প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসানুল হক ইনু উস্কানি ও প্ররোচনা দিয়েছে। ইনুর প্ররোচনায় উদ্ভূত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়েছেন ও বাস্তবায়ন করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে এসব অপরাধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রায় তার উপরেও বর্তায়। শেখ হাসিনার সঙ্গে ইনু টেলিফোনে বক্তব্যের রেকর্ড প্রসঙ্গটি প্রসিকিউশন আদালতে তুলে ধরেছে, যেখানে জাসদ সভাপতি গণ আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে দমনের কথা বলছেন। আসামি পক্ষের দাবি, শেখ হাসিনার সঙ্গে ইনু টেলিফোনে কথোপকথনের রেকর্ডের কোথাও আন্দোলন দমনে গুলি করতে হবে, বোম্বিং করতে হবে বা নির্যাতন করতে হবে এমন কোনো বক্তব্য নেই। প্রসিকিউশনে দাখিল করা নথিতে ইনুর এমন বক্তব্য বা তথ্য নেই যে তিনি আন্দোলন দমনে কাউকে গুলি করতে বা নির্যাতন করতে উস্কানি দিয়েছেন বা ষড়যন্ত্র করেছেন। গত বছর 1 ডিসেম্বর এই মামলার প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ
শুরু হয়। এর আগে ওই বছরের 25শে সেপ্টেম্বর সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। 2024 সালে 26শে আগস্ট ইনু আটক হয়। পরে জুলাই আন্দোলনে কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ইনু দ্বাদশ সংসদ নির্বাচনের জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।